রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর লিলন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ, খালাস ৮, আটক রয়েছে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত 2 জন। হত্যাকারীরা কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না, নুসরাতের বাবা মাকে বললেন প্রধানমন্ত্রী, পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস। 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলের ৩য় দফায় ৯৬ ঘণ্টা ধর্মঘটের পাশাপাশি চলছে রাজপথ রেলপথ অবরোধ। এবং গ্যাসের সংকট ও দাম বাড়ানোর তোড়জোড়, দুয়ে মিলে নাজেহাল রাজধানীবাসী, কর্তৃপক্ষকে দুর্নীতিমুক্ত করা গেলে বাড়তি দামের দরকার হবে না বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। রাজধানী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে দণ্ড পাওয়া প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এই আদেশ দেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর 8 আসামিকে বেকসুর খালাস দেন বিচারক। দণ্ড পাওয়া আসামিরা হলেন আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক ও লুৎফুল ইসলাম সবুজ। এর মধ্যে সবুজ পলাতক রয়েছেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এন্তাজুল হক জানান, 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় শফিউল ইসলাম লিলনকে। গত 13 মার্চ এই মামলার সাক্ষ্য নেওয়া শেষ হয়। মামলায় মোট 33 জনের সাক্ষ্য নেওয়া হয়। দর্শক, রাজশাহী আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আমির ফয়সাল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফয়সাল, রায় ঘোষণার পর আসামি ও বাদী পক্ষের প্রতিক্রিয়া কি দেখছেন, এ বিষয়ে আমাদের জানাবেন। AKM শফিউল ইসলাম লিলনের হত্যাকাণ্ড হয়েছিল, তার রায় আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত আজকে প্রদান করেছে। এখানে 3 জনের, বলে রাখা ভালো যে 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে, এর পাশাপাশি 8 জনকে বেশি খালাস দিয়েছে। এখানে বলা যায় যে এই শফিউল ইসলাম লিলন ছিলেন একজন মুক্তমনা, প্রগতিশীল এবং লালন ভক্ত একজন মানুষ, যাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পায়া এলাকায় 2014 সালের 15 নভেম্বরে হত্যা করা হয় এবং তাকে কুপিয়ে হত্যা করা হয়। তারপরের দিনে এই হত্যাকাণ্ডটা হয়, এর বিরুদ্ধে মামলা হয় এবং সে মামলার আজ রায় প্রদান করা হলো। সন্তুষ্ট জানিয়েছেন এখানকার এন্তাজুল হক বাবু, যিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। উনি জানিয়েছেন যে ওনারা মোট 33 জনের সাক্ষ্য গ্রহণ করেছিলেন এবং সেই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তারা এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ওনারা দাবি করেছিলেন যেন সর্বোচ্চ সাজাটা হয়। এক্ষেত্রে 3 জনের শাস্তি প্রদান করা হয়েছে, পাশাপাশি অর্থদণ্ড সহ 8 জনকে খালাসও দেওয়া হয়েছে। আর বিরোধী পক্ষ বলছে যে তারা তাদের রায়ে সন্তুষ্ট হন নাই এবং তারা উচ্চ আদালতে যাবেন। তবে বলে রাখা ভালো যে এই মামলার রায়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছে এবং বলেছে যে যদি এই মামলার রায়গুলো এরকম ভাবে হতে থাকে তাহলে যে মুক্তমনা এবং প্রগতিশীল যারা মনা মানুষ আছেন তারা যেন আরো সুন্দর সুস্থভাবে তাদের মুক্তমনা পদচারণা করতে পারে এবং সমাজকে আরো কিছু উপহার দিতে পারে। এই ছিল। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমির ফয়সাল। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন গঠন সহ 9 দফা দাবিতে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে পাটকল শ্রমিকরা। চট্টগ্রামে অক্সিজেন সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি। রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানি জুট মিল ও করিম জুট মিলের শ্রমিকরা ভোর থেকে কারখানার গেট বন্ধ করা সহ আশপাশের সড়কগুলোতে গাছের গুঁড়ি, টায়ার ও ব্যারিকেড তৈরি করে অবরোধ কর্মসূচি পালন করছেন। যশোরের অভয়নগরে দুটি রাষ্ট্রায়ত্ত পাট কলের শ্রমিকরা স্ব মিল গেটের সামনে লাঠি সহ লাল পতাকা মিছিল নিয়ে যশোর খুলনা মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, সিরাজগঞ্জে চলছে বিক্ষোভ। মিথ্যা একটা প্রচারণা কাগজ দিয়েছেন, ওই কাগজে কোনো উল্লেখিত নাই কবে মজুরি কমিশন দেবে। আমাদের প্রাণের দাবি মজুরি কমিশন দিয়ে আমাদের সরকারের কাছে অনুরোধ, সরকার আমাদের ফানাদারা দিয়ে সরকারি মেল নিয়ে সরকার শুয়ে থাকুক, আমাদের কোনো প্রয়োজন নাই। যতক্ষণ আমাদের মজুরি কমিশনের বাস্তবায়ন, মজুরি বকেয়া মজুরি, আমাদের পিএফ গ্যাজুয়ারির টাকা সহ সম্পূর্ণ টাকা যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দর্শক, পাটকল শ্রমিকদের কর্মবিরতির খবর জানাতে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আপনার কাছে জানতে চাচ্ছি যে শ্রমিকদের কর্মবিরতির মুখে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা? আপনারা জানেন মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে পাটকল শ্রমিকরা আন্দোলন 93 ঘন্টার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ থেকে 96 ঘন্টার আন্দোলন শুরু হয়েছেন। এখানকার শ্রমিকেরা সকালবেলা কর্মক্ষেত্রে যোগ না দিয়ে তারা মহাসড়কে মিছিল করেছেন। মিছিল শেষে তারা আবার মিল গেটে এসে কারখানার গেটে এসে তারা জমায়েত হয়ে অবস্থান ধর্মঘট করতেছেন এবং প্রতিবাদ সভা করেছেন। তাদের একটাই দাবি, 93 ঘন্টা কর্মক্ষেত্রে তারা যোগদান করবেন না। মজুরি কমিশন বাস্তবায়ন সহ তাদের যে 9 দফা দাবি আছে, তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে সেই 9 দফা দাবি যাতে তাদের মেনে নেওয়া হয়। মানে এই শুরু হয়েছে আজকে থেকে প্রথম 96 ঘন্টার আন্দোলনের কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সবাই মিল কারখানার গেটে তারা দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট পালন করতেছেন। তারা আগামীকাল থেকে তারা আবার মহাসড়কে অবরোধের ঘোষণা দিয়েছেন। তারা আবার মহাসড়ক অবরোধ করবেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আপনারা এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীতাকুণ্ড থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ। চলে যাচ্ছি পরের সংবাদে। আগুনে পুড়ে মারা যাওয়া ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফির বাবা AK মুসা ও মাতা শিরিনা আক্তার সহ 2 ভাই আজ সকালে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এ সময় NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন। বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার নুসরাতের মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সচেতন ছাত্র শিক্ষকদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। নুসরাত হত্যা পরিকল্পনাকারী, উস্কানিদাতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতরা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। এবং সরকার যদি এই অপরাধীদের শনাক্ত করে প্রমাণ করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে আমরা আবার আসব। এই বিচারহীনতার সংস্কৃতি যেটা তৈরি হয়েছে এবং আমাদের এই যে সমাজের মধ্যে যে যারা কায়েমি স্বার্থবাদ, যারা এগুলোকে সংরক্ষণ করে, তাদের বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেন যৌন নিপীড়ন বিরোধী সেল থাকে, সেই বিষয়ের আইনটি করা হোক এবং যখন যে এই কাজটি করে তাকে যেন যথাযথ শাস্তির ব্যবস্থায় নিয়ে আসা হয়। যে কথাটি এখানে উঠেছে, আমি অস্থির শাস্তি দাবি করছি।
এদিকে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে এই মামলা করেন আইনজীবী সাইদুল হক সুমন। আজ আদালতে এই মামলার শুনানি হবার কথা রয়েছে। আদালতের আইনজীবীর অনুপস্থিতিতে থানায় ডেকে নুসরাতের জবানবন্দি নিয়ে মোয়াজ্জেম আইন অমান্য করেছেন বলে দাবি করেন আইনজীবী সাইদুল। তিনি বলেন, নুসরাতের জবানবন্দির ভিডিও ধারণ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারা লঙ্ঘন করেছেন তিনি। তাই এই বিষয়টি আদালতের নজরে আনা হবে বলেও জানান তিনি। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন এই আদেশ দেয়। এর আগে ৮ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করে পিবিআই। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার অন্যতম আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন তারা। এদিকে হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চেয়ে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি তার এবং পরিবারের বিষয় এ নিয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে, এমনটা জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নবগঠিত ওলামা দলের আহ্বায়ক কমিটির সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে সাংবাদিকদের এমন কথা বলেন। জনগণকে সাথে নিয়ে বেগম জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করতে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়। সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। জনগণের মধ্যে আপনার একটা আলোড়ন সৃষ্টি করতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আপনার এই সোচ্চার হতে হবে, সেটাকেই আমরা আন্দোলন মনে করি। তার জন্য আমরা কাজ করছি, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ দেশনেত্রীকে মুক্ত করবার জন্য এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমরা অবশ্যই আমার আন্দোলনের মধ্য দিয়ে তা করতে সক্ষম হব। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে বাড়তি দাম, দুয়ে মিলে গ্যাস নিয়ে নাজেহাল রাজধানীবাসী। এমন বাস্তবতায় আবারও গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় চলছে। সাধারণ মানুষ বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা হবে মরার উপর খাড়ার ঘা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিক হলে দাম বাড়ানোর দরকার হবে না। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। পরিবারের জন্য রান্না করতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মিরপুরের বাসিন্দা তানিয়া আক্তার। 30 মিনিটের রান্না 3 ঘন্টাতেও শেষ করতে পারছেন না। সকালে রান্না বসালে এই অবস্থায় যে রান্না দেখছেন, রান্না এখনো কমপ্লিট হয় না। এভাবে আমাদের দিন যাপন করতে হয়। এটা আর নতুন করে বলার কিছু নেই, এটা মানে চলিত প্রবলেম। আর রাজিয়া আক্তারের অবস্থা আরো করুণ। দিনের বেশিরভাগ সময় গ্যাস পান না, খাবার কিনে আনতে হয় হোটেল থেকে। গ্যাস ওই একটু একটু কোনো মতন আসে, আবার ওই ইট দিয়ে খড়ি চুলায় রান্না করি, আবার হয় সময়তে কিনে আনি খাই, আবার আমার সময়তে না খাইও থাকা লাগে। এমন বাস্তবতায় বিদেশ থেকে এলএনজি আমদানির নামে গণশুনানি করে গ্রাহক পর্যায়ে 103% গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস কোম্পানিগুলো। এতে এক চুলা গ্যাসের দাম 750 টাকা থেকে বেড়ে হবে 1350 টাকা, আর 2 চুলায় 800 টাকা থেকে বেড়ে হবে 1440 টাকা। তাদের চুরির কারণে, তাদের তসরুপের কারণে, তাদের দক্ষতার কারণে যা লস যা হবে সব পাস্ত্র করে দেবে ভোক্তাদের উপরে, ভোক্তাদের বহন করতে হবে। তারা তাদের মুনাফা মার্জিন যেসব সুযোগ সুবিধা আছে সেসব সুযোগ সুবিধা তা দিয়ে সমন্বয় করা যাবে না। আমরা বলেছিলাম যে তারা যদি গ্যাস চুরি সুরক্ষা না করতে পারে তাহলে তাদের কেন আরও দিতে হবে, তাদের কেন মুনাফা দিতে হবে, কিন্তু এইসব কথা শোনার বালাই নেই। জ্বালানি বিশেষজ্ঞদের মতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি চুরি ঠেকানো গেলে আবাসিকে গ্যাসের সংকট হবে না, দামও বাড়ানোর প্রয়োজন হবে না। তারপরে তো বাসা বাড়িতে কম গ্যাস দিয়ে বেশি দাম বেশি লিখে রাখা হয়, তাহলে ওই সারপ্লাস গ্যাস কোথায় যায় সেটার হিসাব তো আসেইনি। সেটা হিসাব করলে সিস্টেম লস আরও বেশি হয়। এই যে চুরিটা হয়, এটা মানে আনরেজিস্টার্ড যে সাপ্লোগুলো, এগুলাও এই চাপ কমার জন্য মানে দায়ী হয়।
সামগ্রিকভাবে গ্যাসের ডিস্ট্রিবিউশন এবং সেটার যে বিপণন এইটা খুব অব্যবস্থাপনার মধ্যে আছে। ভোক্তাদের স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া থেকে সরকারের সরে আসা উচিত বলে মত দিলেন বিশেষজ্ঞরা। সেলিম মালিক, RTV, ঢাকা। দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী রবিবার রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় একই দিন রাত 10টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকলে রাত 11টার দিকে শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গেল 12 এপ্রিল সিলেটে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। অনুষ্ঠান শেষে 14 এপ্রিল ঢাকায় ফেরার পথে শরীর খারাপ হলে তাকে CMH দ্রুত নিয়ে যাওয়া হয়। পরিবার জানায় দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছেন। চট্টগ্রামে পটিয়ায় এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় পটিয়ায় একটি পোশাক কারখানায় মেয়েটি চাকরি করত। একসময় কারখানার গাড়ি চালক রিপনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে কারখানার ছুটি থাকায় দুজন বেড়াতে বের হন। পরে একটি হোটেলে নিয়ে দুজন মিলে মেয়েটিকে নির্যাতন করে। এদিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়ায় 11 বছরের এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রোববার রাত 11টায় ওই শিশুটির ফুফা রফিকুল ইসলাম দিদার 3 জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত নিজাম শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের আমিন শেখের ছেলে। বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন খুন হয়েছেন। গেল রাত 11টার দিকে উপশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো গেল রাতে শাহিন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় অতর্কিতভাবে 8 থেকে 10 জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সটকে পড়ে। স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে মোহাম্মদ আলী সদর হাসপাতালের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন বিএনপির রাজনীতির পাশাপাশি পরিবহন ব্যবসায় জড়িত ছিলেন। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। রাজশাহীর বাগমারার কৃষক পরিবারের মেয়ে নার্গিস খাতুন। বড় 2 মেয়েকে বিয়ে দেওয়ার পর মা বাবার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হবে ছোট মেয়ে। নার্গিস হয়েছেন বড় ফুটবলার। বাংলাদেশ দলের রক্ষণ ভাগের এই খেলোয়াড়ের সাফল্যে এখন গর্বিত পরিবার, এলাকাবাসী সহ সবাই। দর্শক, মুমিন রোহিণীর ধারাবাহিক প্রতিবেদনের 10ম পর্বে আজ থাকছে নার্গিস খাতুনের ফুটবল সংগ্রামের গল্প। চলতি মাসে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক গোল্ড কাপের আসর। ঘরের মাঠে এখন পর্যন্ত মেয়েদের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ময়দানি যুদ্ধে লড়বে বাংলাদেশ সহ 6টি দেশ। নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখতে কোচ ছোটনের অধীনে 3 বেলা কঠোর অনুশীলন করছে স্বাগতিক মেয়েরা। এই দলেরই একজন নার্গিস খাতুন। খেলেন রক্ষণ ভাগে। 2001 সালে রাজশাহীর বাগমারা উপজেলার খদ্দকৌড়ে জন্ম নেওয়া এই ফুটবলার বাফুফের আবাসিক ক্যাম্পে থেকেই অংশ নিচ্ছেন এবারের HSC পরীক্ষায়। পড়াশোনার পাশাপাশি ফুটবলও নিজের লক্ষ্যে পৌঁছাতে চান নার্গিস। তবে শুরুটা মোটেও সহজ ছিল না এই লেফট ব্যাকের। তো প্রথমে ফুটবল খেলা যখন শুরু হয় বঙ্গমাতা টুর্নামেন্ট দিয়েই প্রথম বাধা হয়ে দাঁড়ায় আমার মা। আমি চাই যে আমি পড়াশোনা করি। মা বললো আর খেলা যাবে না, তো আমি স্কুলে যা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমাদের হেড টিচার আব্দুল হামিদ, উনি আমাদের বাসায় আসলো। সে মাকে বুঝালো যে আসলে খেলতে দেওয়া দরকার, আমাদের টিমের জন্য দরকার। এই জন্য আর মা দেখলো যে আমি এই জন্য স্কুলে যা বন্ধ করে দিছি, তো মা রাজি হয়ে গেল। পরিবারের সম্মতি মিললেও বাধা হয়ে দাঁড়ায় সামাজিক প্রতিবন্ধকতা। কিন্তু খেলার মাঠে যেভাবে রুখে দেন প্রতিপক্ষের আক্রমণ, তেমনি নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে গুড়িয়ে দিয়েছেন সকল প্রতিবন্ধকতার দেয়াল। যদিও আশেপাশের লোকজন সাইড টক করতো, কিন্তু আমি যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি, তো তাদের কথা আমি আর কেয়ার করি নাই। আমি শুধু খেলছি। অতীতের কথা মনে পড়ে যায় যে অতীতে যারা আমাকে বাধা দিছিল, এখন তারা সেটা করতেছে না। তারা আরো চাইতেছে যে আমি আরো খেলি, ভালো কিছু করি। তখন ভালো লাগতো। নিজে ডিফেন্ডার হলেও তার পছন্দের ফুটবলার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্তা সিলভা।
দেশে বিদেশে মার্তার মতো সুনাম অর্জন করতে চান নার্গিস খাতুন। তবে আপাতত তার পুরো মনোযোগ বঙ্গমাতা ফুটবলে ভালো কিছু করার। মাঠে সর্বোচ্চ দিয়ে আমরা খেলবো। মোমিন রোহন, RTV, অবশ্যই চেষ্টা করব। অবশ্যই আমরা। দর্শক, এরই সাথে শেষ করব দুপুরের সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর লেলিন হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ, খালাস 8, আটক রয়েছে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত 2 জন। হত্যাকারীরা কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না, নুসরাতের বাবা মাকে বললেন প্রধানমন্ত্রী, পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস। 9 দফা দাবিতে রাষ্ট্রহিত পাঠ করলে 3য় দফায় 96 ঘণ্টা ধর্মঘটের পাশাপাশি চলছে রাজপথ রেলপথ অবরোধ। এবং গ্যাসের সংকট ও দাম বাড়ানোর তোড়জোড়, 2 মিলে নাজেহাল রাজধানীবাসী। কর্তৃপক্ষকে দুর্নীতিমুক্ত করা গেলে বাড়তি দামের দরকার হবে না বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকা অসংখ্য ধন্যবাদ।